কোথাও কি ভারতের থেকে দূরত্ব বাড়ানোর জন্য পাকিস্তান থেকে চাল কিনতে চলেছে এই মুহূর্তে বাংলাদেশ? আমি একটা তথ্য বলি, সেটা হচ্ছে ভিয়েতনামের থেকে যে দামে চাল পেত তার থেকে অনেক বেশি দামে চাল কিনছে এবং 1 কেজির দাম দাঁড়াচ্ছে গিয়ে 57 টাকা। দেশের মানুষের কাছে তাহলে সেটা কত দামে গিয়ে পৌঁছবে এবং কি সেটা খাবে? কিন্তু বাংলাদেশ ভারতের থেকে দূরে সরে আসছে, চাল কিনছে তাহলে পাকিস্তান থেকে। এটা একটা অদ্ভুত সিস্টেম। সেটা হচ্ছে যে মূর্খ সে যদি ঢেড়া পিটিয়ে বোঝাতে চায় লোকজনকে যে আমি দেখো কতটা বুদ্ধিমান, তাহলে বাকি যারা সত্যি বুদ্ধিমান আছে তারা সেই মূর্খকে আইডেন্টিফাই করতে আরও সোজা হয়ে যাবে ব্যাপারটা। তো এটা সেটাই ঘটছে। তুমি ভেবে দেখো, একটা 57 টাকা কিলো চাল গভর্নমেন্ট কিনছে, তার মানে সেটা কিন্তু বিভিন্ন ভেন্ডারের মধ্যে দিয়ে রিটেলিংয়ে যাবে, বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেল, 65 থেকে 70 টাকা মিনিমাম, ওর থেকে অনেক বেশি, 100 টাকার কাছাকাছি চলে যেতে পারে এই চালটা। সাধারণ মানুষ অ্যাফোর্ড করবে কি করে? চাল ছাড়া তো বাংলাদেশের স্ট্যান্ডার্ড ডায়েটের মধ্যে চাল পড়ে, মানে ভাত পড়ে, সেইটাকে অ্যাফোর্ড করবে কি করে? এই কথাটা কিন্তু তারা ভাবছেন না। কিন্তু যে জাহাজে করে অস্ত্র না পাঠিয়ে তো কিছু চাল পাঠাতে পারতো। পয়েন্টটা হচ্ছে সেটাই, পয়েন্টটা হচ্ছে এই যে চালটা, যে যদি এত কিছুই আনাজ তারা জাহাজে করে পাঠিয়ে থাকতো তাহলে কি তাদেরকে চাল কিনতে হতো অন্য জায়গা থেকে? সেটা তো হতো না। তারা সেটা পাঠায়নি বলেই তাদের করতে হচ্ছে। দেখুন, অস্ত্র খেয়ে তো আর পেট ভরবে না, সেই জন্য ইকোনমি ইজ দ্য মডেল। সেটা মোহাম্মদ ইউনিসকে আজকে আমাদের মতো মানুষ, ক্ষুদ্র মানুষদেরও বোঝাতে হচ্ছে যে ইকোনমিটা কত ইম্পর্ট্যান্ট একটা দেশের পক্ষে। এটাই সব থেকে দুঃখজনক। আজকে মোহাম্মদ ইউনিস এবং মোহাম্মদ ইউনিস চালিত যে সরকারটা চলছে, তাদের সরকার ইন দ্য সেন্স যেই বডিটা চলছে, তাদের তো বোঝা উচিত যে কি দরকার অ্যাকচুয়ালি দেশটার। অস্ত্র সাপ্লাই করে, অস্ত্র তার সেখানে ইনক্লুড করিয়ে কোনো দেশের মঙ্গল তো হচ্ছে না, কোনো মানুষের মঙ্গল হচ্ছে না, কারোর কোনো ভালো হচ্ছে না। আমি একটা তথ্য একটু জানতে চাইছি, যেহেতু একেবারে পশ্চিমবঙ্গের সীমানা ঘেঁষা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ কি অশান্ত করার কোনো রকম কোনো ছক কি কষছে এরা? দেখো, এখানে তারা আমরা মানে বাংলাদেশ এবং পাকিস্তান একযোগে, তারা বলতে বাংলাদেশ পাকিস্তান, আমরা যারা ডিফেন্স নিয়ে পড়াশোনা করি বা ডিপ্লোমেসি নিয়ে একটু পড়াশোনা করি, তারা আমরা সবসময় একটা জিনিস বুঝি, অ্যাটাক উইল কাম অ্যান্ড গো। আমাদের মতো প্রস্তুত থাকতে হবে। আমার কথা হচ্ছে ডিপ্লোমেসির জায়গা থাকবে, পলিটিক্সের জায়গা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার বাংলার গভর্নমেন্ট হতে পারে আইডিওলজিক্যালি ইজ নট অ্যালাইন টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সেটা ইন্ডিয়ার ইন্টারনাল পলিটিক্যাল আইডিওলজি, ইন্ডিয়ার ইন্টারনাল পলিটিক্যাল ম্যাটার। কিন্তু সেটা যেন আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে কোনোভাবে যেন এফেক্ট না করে, সেটা আমাদের বুঝতে হবে। তার মানে আমি বলতে চাইছি, বিভিন্ন রকম আমাদের ডিস্ট্রিক্ট আছে যারা বর্ডার লাইন ডিস্ট্রিক্ট, ভেরি ভেরি পেনিট্রেটিভ ডিস্ট্রিক্টস, খুব ইজিলি পেনিট্রেট করা যায়, সেখানে বিভিন্ন রকম ডিস্টারবেন্সেসও আছে। সেইগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উচিত ভীষণ অ্যাক্টিভলি হ্যান্ডেল করা। শুধু অ্যাক্টিভলি হ্যান্ডেল করা না, দের ইজ সামথিং কল্ড ইনফরমেশন ব্রিজিং বা ইন্টেল ব্রিজিং। সেখানে কি হয়, স্টেট পুলিশ বহু রকম ইনফরমেশন পায় যেটা তাদের ক্যাপাসিটিতে নেই সলভ করা, বা স্টেট পুলিশ বহু রকম ইন্টেলিজেন্স পায় যে ইন্টেলিজেন্সটা তারা হয়তো জানেন না তার ইম্পর্টেন্স কতটা। তার উচিত ডে টু ডে যে মনিটরিং করা, ডে টু যে রিপোর্টিং করা, তার একটা স্ট্রাকচার আছে, কিন্তু ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার অনুযায়ী তারা যেন সেই ইনফরমেশনগুলো প্রপারলি চ্যানেলাইজ করে টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। একটা কোঅর্ডিনেশনে কাজ করা উচিত ফ্রম দি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, ফরগেটিং অল দ্য পলিটিক্যাল ডিফারেন্সেস। যা পলিটিক্যাল ডিফারেন্স আছে সেটা আপাতত ভুলে যান। এখন দেশের সুরক্ষাটাকে সর্বোত্তর একদম উঁচুতে নিয়ে গিয়ে ভাবুন। এই জায়গাটাতেই এবার আলোচনাতে আসব যে পাকিস্তানের কি সত্যি ক্ষমতা আছে যে 7 সিস্টার্সকে বাংলাদেশের ম্যাপে জুড়ে দেবার? কারণ এই কথাটা কেন বলছি, বারবার করে মোহাম্মদ ইউনূসও কিন্তু বলেছেন যে তারা 7 সিস্টার্সের সঙ্গে বাণিজ্য করতে চায়, ভারতের সঙ্গে নয়। মানে এটা, এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসুন সেদিকে এবার নজর দিই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। খুব স্পেসিফিক এই জায়গাটা, আমার মনে হয় আপনিও এটা খেয়াল করেছেন যে মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি ভারতের সঙ্গে বাণিজ্য করবেন না, তিনি বাণিজ্য করবেন 7 সিস্টার্সের সঙ্গে। তাহলে কি এই মণিপুর, ত্রিপুরা, অসম এগুলোকে বাংলাদেশের ম্যাপের সঙ্গে জুড়ে দেবার কোনো রকম কোনো ইচ্ছে কি রয়েছে? পাকিস্তানের কি ক্ষমতা আছে এটা করার? দেখো, একটু অ্যারোগেন্ট শোনাবে, আমার কথা হচ্ছে ওনার ইচ্ছা থাকতে পারে, ওনার অনেক রকম ইচ্ছা হয়, মাঝবয়সে ইচ্ছা বাড়ে, বৃদ্ধ হলে আরও ইচ্ছা অন্যরকম বাড়ে। তো
তো সেটা উনি চাইতেই পারেন, কিন্তু উনি বাংলাদেশের ম্যাপে কি কি জুড়তে গেলেন সেটা বড় কথা না, সেটা করতে গিয়ে উনার এবং পাকিস্তানের ম্যাপ থেকে কিন্তু বহু জিনিস ডিট্যাচড হয়ে যেতে পারে, একদম তো সেটা যেন উনি ভুলে না যান। যাই হোক, এটা তর্কের খাতিরে বললাম। এবার সেকেন্ড পয়েন্টটা আসছি, দেখো নর্থ ইস্ট ইজ এ গোল্ডেন প্লেস। আমি নর্থ ইস্টে বহুদিন কাটিয়েছি। নর্থ ইস্টের বিভিন্ন স্টেট আছে, তাদের নিজস্ব মানে এত সুন্দর ন্যাচারাল রিসোর্স, এত সুন্দর মিনারেলস, এত কিছু পাওয়া যায়, লিউক্রেটিভ জোন, আনডাউটেবলি লিউক্রেটিভ জোন। কিন্তু সেটাকে নিয়ে যদি কেউ এরকম ভাবে যে হঠাৎ করে অ্যাটাক করবো, নর্থ ইস্ট কেটে বার করে নিয়ে বাংলাদেশের সাথে জুড়িয়ে দেবো, আমার কথা হচ্ছে বাংলাদেশের কাছে কি এই মডেল আছে যে বাংলাদেশের যে পপুলেশন তারা আগামী 6 মাস কি খাবে? বাংলাদেশের সাথে জুড়ছে অন্য দেশকে, আগে ভাই নিজেদের বাড়ির লোকেদের খাওয়ানোর মডেল আছে কি আপনাদের কাছে? নেই তো। দ্বিতীয় কথা হচ্ছে পাকিস্তান নিজের বালুচিস্তান আটকাতে পারছে না, পাকিস্তান নিজের বহু শহরের মধ্যে যে ডিস্টারবেন্স আছে সেটাকে সলভ আউট করতে পারছে না, পাকিস্তান নিজের বর্ডার লাইন, আফগানিস্তান বর্ডার লাইনে যেটা ঘটছে সেটা ঠিক করতে পারছে না, বাংলাদেশ মিয়ানমার বর্ডার লাইনে যেটা ঘটছে সেটা ঠিক করতে পারছে না। সে যাচ্ছে কাকে অ্যাটাক করতে? গ্লোবালি ডিফাইন্ড একটা আর্মি, যে পিস ফোর্স কমিউনিটির ওয়ান অফ দ্য পার্ট, যে থার্ড লার্জেস্ট আর্মি অফ দ্য ওয়ার্ল্ড, তাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। এটা তো মানে বালকিল্লতার একদম শেষ পর্যায়ে যাকে বলা হয়, মানে এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। আমার প্রসঙ্গ হচ্ছে এখানে বলার মতো যেটা মনে হচ্ছে, মোহাম্মদ ইউনিসের কনফিউশন স্টেটাস যেটা ছিল সেটা এখন অপটিমাম লেভেলে গিয়ে পৌঁছে গেছে। এখন উনি রেলেভেন্ট থাকার জন্য আর কি বলবেন, আর কি করবেন উনি নিজেই জানেন না, এবং জানেন না বলেই উনার আজকে স্ট্রাকচারটা এমন একটা জায়গায় গেছে, উনি আজকে বলছেন নর্থ ইস্টকে অ্যাটাক করবেন। আচ্ছা, নর্থ ইস্ট কি ইন্ডিয়ার আলাদা একটা পার্ট? নর্থ ইস্ট ইজ দ্য হার্ট অফ ইন্ডিয়া। আনসারুল্লাহ বাংলা টিমের বেশ কিছু সদস্য বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ঘাড়ি গাড়তে শুরু করে দিয়েছে, এবং যে স্লিপার সেল ছিল তাদের সঙ্গে একটা কোথাও একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে। এটা আমরা আগেও এই খবরটা আমরা দেখিয়েছি, এবং এই সম্পর্কে কর্নেল দীপ্তাংশু চৌধুরী তিনিও বলছিলেন একটা সিগন্যাল পাঠানো হচ্ছে, এবং সেটা আসছে আরবি এবং তার সঙ্গে উর্দু, এই ভাষাগুলো সিগনালে ধরা পড়ছে। তাহলে কি আনসারুল্লাহ বাংলা টিম তাদেরকে পাঠিয়ে আরো অশান্ত করার একটা চেষ্টা চলছে? অফকোর্স এইগুলো হচ্ছে পকেট ওয়ার্ক। এগুলো কি করে আনসারুল্লাহ বাংলা বা এই ধরনের দলগুলো ছোট 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 টুকরোয় কাজ করে। এরা কিন্তু অ্যাজ এ ম্যাগনিটিউড কাজ করে না, ছোট 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 টুকরোয় ভাগ করে কাজ করে। এদের মোস্ট অফ দি টেলিকম যে সার্ভিসেসগুলো কাজ করে, এদের টেলিকম যে সেক্টরসগুলো কাজ করে, এগুলো কিন্তু ব্যাকড আপ বাই আইএসআই। সুতরাং আরবি বা ওই ধরনের ওই ডায়ালেক্টগুলো পাওয়াটা কোনো অসম্ভব কিছু না, এবং ট্রেনিংগুলো এদের যারা বেসিক ট্রেনিংগুলো পায় তাদেরও তত্ত্বাবধানে থাকে আইএসআই। সুতরাং এই যে ঘটনাগুলো এরা ঘটাবার চেষ্টা করছে, এরা কি করে এই ছোট পকেটগুলোকে ইউজ করে বিভিন্ন রকম যে ডিস্টার্বড অর্গানাইজেশনসগুলো আছে ইন্ডিয়াতে, তাদের সাথে এরা কন্ট্যাক্ট স্থাপন করে, এবং কন্ট্যাক্ট স্থাপন করে তাদেরকে তাদের রিকোয়ারমেন্টগুলো জানতে চায়। কেউ বললো ধরো আমাদের আর্মসের রিকোয়ারমেন্ট আছে, কেউ বললো ডাইরেক্ট ফান্ডিংয়ের দরকার আছে, কেউ বললো কিছু একটা প্রয়োজনীয়তা আছে। সেই প্রয়োজনীয়তাগুলোকে এরা ডাইরেক্টলি অ্যাড্রেস করে।